কিছু দুষ্কৃতী এসে নৃশংসভাবে মারধর করেছে শুধু নয়, আপনি আপনার নিজস্ব এজেন্ডা নিয়ে যদি কাউকে ফাঁসানোর চেষ্টা করেন, আপনার নাম্বার তো থাকবে, ঘাড় গলা ধরে আপনাকে নিয়ে আসতে হবে, এটাও কিন্তু জানেন। এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। সো আমরা তো কোনো আন্ডার দ্য টেবিল ডিলিং করি না। প্রমোটারের সঙ্গে যোগাযোগ করলে পার্টি আপনাকে ছাড়বে না। যেটা বলি সামনাসামনি করতে হবে। ওই বাঁশ দিয়ে ধাপা ধাপ খাবে। নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি টাফ টক এক্সপ্লেইনার। দেখুন, আজকের এপিসোডটা অনেকেরই ভালো লাগবে না, বিশেষ করে যারা ভিন্ন ভিন্ন রাজনীতি করে, কিন্তু একজন সাংবাদিক হিসেবে আমাদের কর্তব্য নিরপেক্ষ এবং নৈর্ব্যক্তিকভাবে আলোচনা করা। আজকের এপিসোডের বিষয়টা ইতিমধ্যে আপনারা থাম্বনেইলে দেখে নিয়েছেন। ভালো তোলামূল, তার সঙ্গে যোগ করছি আমরা বাজে গেরুয়া ইজিক্যাল টু, অর্থাৎ সমান সমান উন্নততর তোলামূল। এখন এই বিষয়টা নিয়ে কেন আলোচনা করছি, কি ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচনা করছি, হঠাৎ সদ্য নির্বাচিত একটা নতুন সরকার এসছে পশ্চিমবঙ্গে, তাকে কি আমি গালমন্দ করার উদ্দেশ্যে করছি, নাকি এর পেছনে কোথাও কোনো যুক্তি আছে, সেটার বিচার আপনারা করবেন। আমি একেবারে গোড়ার কথায় চলে আসি। দেখুন, আমাদের জীবনে আমরা দুটো পরিবর্তন দেখেছি। 1977 সালে আমার পক্ষে সৌভাগ্য হয়নি সেই পরিবর্তন দেখার, কিন্তু 2011 সালের পরিবর্তন দেখেছি। আমরা দেখেছি 34 বছরের জগদ্দল পাথর সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এলো অনেক আশা জাগিয়ে। সাংবাদিক হিসেবে আমরা 2011 সাল পর্যন্ত আমাদের সহ্য করতে হয়েছে সেই সমস্ত অহংকারী বাম নেতাদের। সিপিএমের কিছু কিছু নেতা ছিলেন যাদের অহংকারে মাটিতে পা পড়তো না। আমি নিজে ব্যক্তিগতভাবে কেশপুর দেখেছি, আমি হুগলি দেখেছি, আমি দেখেছি বিস্তীর্ণ অংশ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তরবঙ্গ। আমি দেখেছি কি করে ধীরে ধীরে এই অহংকারী বাম নেতারা কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে পিছু হটলেন কি করে। আমি দেখেছি 2011 সালের প্রায় 2 বছর আগে থেকে জঙ্গলমহল এবং পাহাড়ে এবং ডুয়ার্স অঞ্চলে কি করে ধীরে ধীরে বাম নেতারা ব্রাত্য হয়ে উঠলেন। একটু আমাদের পিছিয়ে যেতে হবে। কেন পিছিয়ে যেতে হবে? তার কারণ আপনারা সবাই জানেন যে সুভাষ চক্রবর্তী, তিনি সিপিএমের প্রকৃত অর্থে জননেতা ছিলেন। যদিও তাকে রাজ্য কমিটি, কেন্দ্র কমিটি, পলিট ব্যুরো, বিভিন্ন শক্তি তাকে সবসময় আটকানোর চেষ্টা করেছে। তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, তিনি পার্টিকে ক্রমশ লঘু করছিলেন। তিনি প্রমোটারদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অংশ বলে সমাজের মনে করতেন এবং সেটা তিনি প্রকাশ্যে বলতেন। তার মধ্যে কোনো ভনিতা ছিল না। এই সমস্ত ঘটনা যখন ঘটছে, তখন একের পর এক জায়গা থেকে সিপিএমের হেডকোয়ার্টার আলিমুদ্দিন স্ট্রিটে অভিযোগ আসতে শুরু করলো যে বিভিন্ন জায়গায় দালাল শ্রেণীর মানুষজন, তার মধ্যে ডেভেলপার, প্রমোটার তারাও আছেন, তারা পার্টির নেতাদের সঙ্গে দহরম বহরম করছে। একেবারে শীর্ষ থেকে একেবারে নিচু স্তরের কর্মী, তাদের মধ্যে ক্রমশ একটা ব্যাধি ছড়িয়ে পড়ছে। এবং এই জন্যই সিপিএম শুদ্ধিকরণ করলো। এবং আপনাদের মনে আছে সেই সময় সিপিএমের নেতা অনিল বিশ্বাস, তখন তিনি পশ্চিমবঙ্গ রাজ্যে সিপিএমের সাধারণ সম্পাদক, তিনি কি করলেন, তিনি একেবারে পরিষ্কার বললেন শুদ্ধিকরণ হবে। শুদ্ধিকরণের চোটে যে কি হলো তা আপনারা দেখতে পেয়েছেন। তারপর তো আমরা দেখলাম 2011 সালে পরাজিত সিপিএম শূন্য থেকে মহাশূন্যের পথে যাত্রা শুরু করল। চলে এলো তৃণমূল কংগ্রেস 2011 সালে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যখন সরকারে এসছেন, তখন চারিদিকে কি উন্মাদনা। এই হাসপাতালে চলে যাচ্ছেন, এই দায়িত্ববান ডাক্তারকে তার কথা না শোনার জন্য তাকে প্রায় বহিষ্কার করে দিচ্ছেন।
এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আর আমাদের এই মিডিয়াতে একাংশ তখন আমরা হাততালি দিচ্ছিলাম, আমরা ভাবছিলাম পশ্চিমবাংলায় বোধহয় একটা নতুন যুগ শুরু হলো। অনেকে বলছিলেন এই যুগটার নাম মমতা যুগ। তারপর মমতা যুগে তৃণমূলের ক্ষমতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা, ভাইপোর ক্ষমতা এমন জায়গায় চলে গেল, বিভিন্ন জায়গায় তোলামুলরা ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠল। এবং তারপর আমরা সবাই জানি, একদিকে ইসলামিক জেহাদি শক্তি, অন্যদিকে এই সমস্ত তোলামুলের বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণীর দালাল, তারা ক্রমশ আমাদের সমাজটাকে, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের কৃষি, আমাদের বিভিন্ন ক্ষেত্রে একেবারে দুর্নীতির প্রাতিষ্ঠানিক আখড়া তৈরি করে ফেলল। তারপর কে এলো? তারপর অবশ্যই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা সরকার হলো। একদিকে শ্রমিক ভট্টাচার্য, অর্থাৎ এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির সভাপতি এবং রাজ্যসভার এমপি, আর অন্যদিকে শুভেন্দু অধিকারী। একদিকে রাজনৈতিক দল, আবার অন্যদিকে সরকার। কাউকে রেয়াত করা হবে না, যারা যারা দোষ করেছেন তাদের অবশ্যই সাজা মিলবে, কোনো তোলামূলকে নেওয়া হবে না, এই সমস্ত কথাবার্তা আমরা শুনছি। কিন্তু আমরা প্রকাশ্যে কি দেখছি? আমরা আমাদের বাস্তব জীবনে কি দেখছি? আমরা বাস্তব জীবনে যা দেখছি তা কিন্তু ভয়ঙ্কর। এই রকম ভয়ঙ্কর ঘটনা আজকের দিনে, বিশেষ করে আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা জানি যে উত্তর 24 পরগনায় এক প্রমোটারকে প্রায় প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল এবং তাতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। যদিও অনেকের অনেক মত আছে, কিন্তু এই ধরনের ঘটনা কি করে ঘটল? প্রমোটারকে ভয় দেখানো, চমকানো, এবং ভারতীয় জনতা পার্টি জিতেছে। অনেকেই আমরা জানি চৌঠা মেয়ের পর তারা হয়ে গিয়েছেন ভারতীয় জনতা পার্টি, তারা হয়ে উঠেছেন সনাতনী, তারা নাকি ভেতরে ভেতরে ছিলেন, এবার প্রকাশ্যে চলে এলেন। এবার ভারতীয় জনতা পার্টির সরকার করেছে, তিনি মনে করলেন যে তিনি এলাকার নতুন ডন, তিনি সরাসরি ফোন করতে শুরু করলেন একেবারে প্রমোটারকে, তাকে চমকানো, ধমকানো এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা। এবং তারপর যা হওয়ার তাই, তোলামূলের যে নীতি ছিল, অর্থাৎ তুমি আমাকে নজরানা দাও, এই নজরানা হচ্ছে তোমার আমার কাছে, সমাজের কাছে ক্ষতিপূরণ। অর্থাৎ তুমি সমাজের ক্ষতি করেছো, তার ক্ষতিপূরণ দেবে এবং সেই ক্ষতিপূরণটা আমাকে দেবে। কিন্তু ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তিনি বেশ কয়েকদিন আগেই ধরে ফেলেছিলেন যে এই ধরনের ঘটনা ঘটছে। তিনি কিন্তু সতর্ক বার্তা দিয়েছিলেন, একবার শুনে নেব। প্রমোটারের সঙ্গে যোগাযোগ করলে পার্টি আপনাকে ছাড়বে না। এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। দেখো, শুভেন্দু অধিকারী হাতের তালুর মতো এই রাজ্যটা চেনেন এবং তৃণমূল দলটাকেও চেনেন, এবং তিনি জানেন কোথায় কি ঘটনা ঘটছে। একদিকে রাজ্য সভাপতি, অন্যদিকে স্বয়ং মুখ্যমন্ত্রী সরকারি ব্যবস্থা পদক্ষেপ নিয়েছেন। 4টি টেলিফোন লাইন তৈরি করা হয়েছে, অর্থাৎ কেউ যদি কোথাও কোনো ঘটনা দেখে তাহলে সরাসরি আপনারা জানাতে পারেন। সেই টেলিফোন লাইনে ফোন করে একে অপরকে ফাঁসাবে না তো? পুরো বিষয়টা নিয়ে কথা বলছেন ভারতীয় জনতা পার্টির মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সবাইকে কি আমরা ওই যেটা আপনারা বলেন আর টিএমসি বলে যে ডিটারজেন্ট আর ওয়াশিং মেশিনে ধুয়ে এনেছে, তা তো নয়। সে তো সেই তো রক্ত মাংসের মানুষ। আজকে সরকার এসছে, তার মধ্যে অনেকে আছে তারা ভাবছে যে আমি এটা করে এবার রোজগার করব। কিন্তু আমাদের মাননীয় রাজ্য সভাপতি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব ক্যাটাগরিক্যালি, এখানে কিন্তু ডাউট হবার কোনো জায়গা নেই। 4টে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ ফোন করেও জানাতে পারে। একটা হচ্ছে ইলিগাল টোল ট্যাক্স, একটা হচ্ছে ইলিগাল সিন্ডিকেট, একটা হচ্ছে তোলাবাজি, আর একটা হচ্ছে মানে মদের ঠেক, ইলিগাল মদের ঠেক চালাচ্ছে। আপনি সামনে আসতে চান, আপনি ফোন করে বলে দিন এখানে মদের ঠেক চলছে, আপনি গিয়ে দেখে নিন, এখানে এই ছেলেটি সিন্ডিকেট চালাচ্ছে। কিন্তু আবারও বলবো, আপনি আপনার নিজস্ব এজেন্ডা নিয়ে যদি কাউকে ফাঁসানোর চেষ্টা করেন, আপনার নাম্বার তো থাকবে, ঘাড় গলা ধরে আপনাকে নিয়ে আসতে হবে, এটাও কিন্তু জানি। এটা তো প্রশাসনিক ব্যবস্থা। হ্যাঁ। দলগতভাবে এই ধরনের তোলাবাজির অভিযোগ আসলে আপনারা কি ব্যবস্থা নেবেন তাদের বিরুদ্ধে? দলের যারা আমাদের রাজ্য সভাপতি সাংগঠনিকভাবে হি ইজ দ্য আলটিমেট ইন আওয়ার স্টেট, তো পরিষ্কার বলে দিচ্ছেন দল থেকে বের করে দেওয়া হবে।
এবং প্রবাবলি এক্সপেল করাও হয়েছে 2-3 জন, আমি যতদূর খবর আছে। সো আমরা তো কোনো আন্ডার দ্য টেবিল ডিলিং করি না। সামনে একটা কথা বলবো, ভিতরে বলবো না না তুলাবাজি করো, 70-30 হিসেবে 70 5 নম্বর সল্টলেকে পাঠিয়ে দেবে আর 30 তুমি রাখবে। এই ডিলিং গুলো আগের সরকারের মতো আমরা করি না, যেটা বলি সামনাসামনি করতে হবে। দেখুন, এই ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। অরিজিৎ বক্সী অর্থাৎ এলাকার বিধায়ক তিনি কি বলছেন শুনে নেব, আরেকবার শুনে নেব যে যিনি আক্রান্ত তিনি কি বলছেন, তারপর আমরা একটা পর্যালোচনায় যাব, খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং পর্যালোচনা। দুষ্কৃতীরা ঢুকে দিয়ে এখানে আমাকে মেরে দিয়ে সব জিনিসপত্র নিয়ে গেছে। তো আর আমি চিনতে পারিনি, আমি সবাইকে তো চিনতে পারলাম না, একজনকে চিনতে পারলাম, একজন সাথে ঘোরে, সেও একটা দুষ্কৃতী মানে বাজে লোক, সেটাই একটা গ্রুপ করে এসে আমার অফিসে অ্যাটাক করে। কেন করেছে? করেছে কনস্ট্রাকশন করি আমরা, আমার থেকে টাকা চেয়েছিল 15-20 দিন আগে, টাকাটা না দেওয়ার জন্য কালকে টার্গেট করে অফিসে ঢুকে ভাঙচুর করে গলার চেন, আমার 2টো মোবাইল, একটা আইফোন একটা নর্মাল ফোন, ডয়ারে 70-80 হাজার টাকা ক্যাশ ছিল, ওইটা নিয়ে সব ওরা গেছে। আবার বলেছি আবার আসবো, যদি তোরা টাকা না দিস তাহলে আবার আসবো। পুলিশের ব্যবস্থা করেছি, এখনো সেরকম মুভমেন্টটা নেই পুলিশের, দেখা যাক এখন আমরা আবার যাচ্ছি পুলিশের কাছে, কি করা যায়। খুব স্পষ্ট বার্তা সরকারের, খুব স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর, অর্থহীন বার্তা রাজ্য সভাপতির, সমস্ত রকম তোলাবাজির বিরুদ্ধে আমাদের 0 টলারেন্স পলিসি। কালকে এই ঘটনা বেশ রাত করে ঘটেছে। আমি অনেক রাতে খবর পাই যে এই ধরনের একটা ঘটনা আমাদের ওখানে কুমোরপাড়া মোড়ের কাছে, কুমোরপাড়া বাজারের কাছে একটি জায়গায় ঘটেছে। একজন রিয়েল এস্টেট ডেভেলপারকে কিছু দুষ্কৃতী এসে নৃশংসভাবে মারধর করেছে, শুধু নয় তার প্রায় জীবনহানির আশঙ্কা দেখা গেছে। অনেক রাতে এটা তথ্য আমার কাছে পৌঁছায়, আমি পরদিনই সকালবেলা আপনাদের দেখাচ্ছি। ওনার যে ভদ্রলোকের যিনি নিগ্রহের শিকার হয়েছেন তার ভাইপো যতদূর সম্ভব, তিনি আমাকে ফোন করেছিলেন সকালবেলা 9টা 4 তার সাথে আমার কথা হয়েছে, এবং আমি ওনাকে পরিষ্কারভাবে জানিয়েছি কোনো ডান দিক বাদিক উপর নিচ কোনো দিকে দেখার কোনো বিষয় নেই। যে ঘটনা ঘটেছে সম্পূর্ণভাবে অনভিপ্রেত, নিন্দনীয় এবং আইনত দণ্ডনীয় বলেই আমরা মনে করি। ওনাকে আমি খুব পরিষ্কারভাবে বলেছি আপনি সোজা দমদম থানায় যাবেন, যে বা যারা এই ধরনের দুষ্কৃতী, যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে কেউ আপনাদের কাছে যদি তোলাবাজির কোনো দাবি করে থাকে, বিগত দিনে এই ধরনের যদি কোনো থ্রেট বা কোনো ডিমান্ড আপনাদের কাছে এসে থাকে, একদম কোনো দ্বিধা না করে পরিষ্কারভাবে নাম উল্লেখ করে দমদম থানায় গিয়ে কমপ্লেন দাখিল করবেন। এবং আমি বলি এই ফোন আসার পরেই আমার দমদম থানার আইসিকে সাথে আমার কথা হয়েছে, আমি ওনাকে খুব পরিষ্কারভাবে জানিয়েছি যে প্রশাসনের নিরপেক্ষভাবে যা যা করণীয় সমস্ত কিছু যেন দমদম থানার আইসি যিনি রয়েছেন তিনি যেন সেই আইনগত পদ্ধতি অবিলম্বে ফলো করেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার যখন এসেছিল তখন যে ঘটনাগুলো আমরা সাংবাদিক হিসেবে চোখের সামনে দেখেছি সেগুলো কিন্তু এখন দেখতে শুরু করেছে। প্রথম আমার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার 1 মাস বাদে ছোট বড় মেজো সেজো বিভিন্ন জায়গায় স্বনিযুক্ত কেষ্ট বিষ্টুরা গাড়ির সামনে বড় বড় করে তেরঙা অর্থাৎ তৃণমূলের বিভিন্ন ধরনের উত্তরীয় এবং ব্যাচ রেখে দিয়েছিল। রাস্তাঘাটে মানুষকে দেখাচ্ছিল দেখো আমি তৃণমূল কংগ্রেস করি, আমি শাসন ক্ষমতায় এসেছি। এই বিষয়টা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় পদ্ম আঁকা উত্তরীয় গাড়ির ড্যাশবোর্ডে রেখে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন অনেকেই বলতে পারেন যে কে মশাই আপনি এসব নিয়ে কথা বলা? গাড়ির ড্যাশবোর্ডে যিনি যে রাজনৈতিক দলকে ভালোবাসেন তার পতাকা, তার প্রতীক রাখতেই পারে, আপনার তাতে এত জ্বালা যন্ত্রণা কিসের? দেখুন, একেবারে জ্বালা যন্ত্রণা নেই। আমি এরকমও কিছু গাড়ি জানি, এরকম কিছু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে আমি চিনি। ৪ঠা মের আগে, অনেক আগে
থেকে তারা সেই সমস্ত প্রতীক রাখেন। তাদের নিয়ে তো আমি কথা বলছি না। দেখুন, কোথাও যেন আমার মনে হচ্ছে সে প্রাচীন ইউরোপিয়ান প্রবাদটা মনে আছে তো, যে পুরনো মদ ঢালা হচ্ছে একেবারে নতুন বটলে, অর্থাৎ বোতলে, অর্থাৎ প্যাকেজিংটা শুধু নতুন, ভেতরের মালটা একেবারে পুরনো। কেন জানি মনে হতে শুরু করেছে যে কিছু ভালো তৃণমূল কে সার্টিফিকেট দিচ্ছে, অবশ্যই শাসক দলকে সেই সার্টিফিকেট দিতে হবে। সে কিছু ভালো তৃণমূল আর কিছু বাজে গেরুয়া, তারা দুজনে মিলে একটা উন্নততর তোলামূল তৈরি করতে চাইছে। এই উন্নততর কথাটা কোথা থেকে এসছে জানেন? বামেরা, জ্যোতি বসু যখন ধীরে ধীরে তার শাসনযন্ত্র, তার ক্ষমতা এবং সর্বোপরি পশ্চিমবাংলায় সিপিএম যেভাবে প্রশাসনকে চালাতো, যখন আস্তে আস্তে স্থবির হয়ে পড়ছিল, শিক্ষিত বেকাররা ওই ভূমি বর্গা, ভূসংস্কার অর্থাৎ ভূমি সংস্কার, ল্যান্ড রিফর্মস, এসব নিয়ে যখন আর নতুন করে তাদের পাওয়ার কিছু ছিল না, তখন একটা শিল্প ডাক দেওয়া হয়েছিল। কিন্তু কি হলো? জ্যোতি বসুর মুখে এই নতুন স্লোগান মানাচ্ছিল না, সেই জন্যে নিয়ে আসা হলো বুদ্ধদেব ভট্টাচার্যকে। কেউ কেউ বলতে শুরু করেছিলেন সিপিএম খারাপ কিন্তু বুদ্ধদেব বাবু ভালো। এখন কি অনেকটা সেই রকম হচ্ছে? তার কারণ মাঝে তৃণমূল আমলে অনেকে বলতে শুরু করেছিলেন একইভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কিন্তু তৃণমূল কংগ্রেস খারাপ, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কিন্তু ভাইপো খারাপ। এখন আবার অনেকে বলতে শুরু করেছেন যে না, নেতৃত্ব ঠিক আছে, কেন্দ্রীয় নেতৃত্বের একেবারে সতর্ক দৃষ্টি রয়েছে, সাময়িকভাবে এই ঘটনাগুলো ঘটছে, এরপর সব ঠিক হয়ে যাবে। দেখুন, হলেই ভালো। কিন্তু এই সাধারণ মানুষ যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিল, তাদের অনেকেই ভোট দিয়েছিলেন কেন জানেন? প্রথম কারণ অবশ্যই তারা চাননি পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যায়। ইসলামিক জেহাদি শক্তিকে পরাস্ত করার জন্য ভারতীয় জনতা পার্টিকে যেমন ভোট দিয়েছিলেন, তেমন তারা চেয়েছিলেন এই যে কেষ্ট বিষ্টু সিন্ডিকেট, এই যে এত তাল তাল সোনা টাকা পাওয়া যাচ্ছে, এর থেকে নিষ্কৃতি পেতে হবে। কিন্তু কি হয়েছে? একদল সাংসদ, তারা যেহেতু সাংসদ পদে আছেন এবং পার্লামেন্টে অনেক সময় সংখ্যার বিচারে অনেক কিছু হয়, তাই তারা হয়ে গেলেন ভালো তৃণমূল। আপনাদের ওই ছবিটা তো নিশ্চয়ই মনে আছে, সবাই বসে আছেন মুখ্যমন্ত্রীর সামনে নত জানু হয়ে। প্রত্যেকে বিজেপি হতে চান, আসতে দেওয়া হচ্ছে না, বলছে ধৈর্য ধরো বাপু, আপাতত এনসিপি করো। আবার আপনারা জানেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিধানসভায় যিনি দলনেতা, তার সঙ্গে এক ঝাঁক বিধায়ক বেরিয়ে এসছেন। অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু গদ্দারি বা বেইমানির রাজনীতি করেছেন, অনেকে বলছেন সেই কারণে তাকে ফল পেতে হচ্ছে। আবার অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানতেন না যে তার দলে কত বেইমান গদ্দার আছে, যারা বেইমানিতে গদ্দারির রাজনীতিতে তাকেও ছাড়িয়ে যেতে পারে। যাই হোক, একটা জিনিস খুব পরিষ্কার, অনেকে বলছেন যে এই যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছেন, আপনারা দেখুন বেশিরভাগ অন্য দল থেকে এসছে, কেউ তৃণমূল কংগ্রেস থেকে এসছে, কেউ সিপিআইএম থেকে এসছে। সুতরাং পুরনো রোগ তো কিছু থাকবে শরীরে, এ তো তাদের জিনে রয়েছে। আবার দেখুন, সবাই তো শুভেন্দু অধিকারী হতে পারে না, সবাই তো নীলকণ্ঠ হতে পারে না, যে বিষ পান করেও তিনি দেবাদি হয়ে থাকবেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে আসা সত্ত্বেও তিনি জানেন যে তৃণমূল কংগ্রেসের কোথায় কোথায় বিভিন্ন জায়গায় টাকা ওঠে, এগুলো তিনি জানেন খুব ভালো করে, এবং সেই জন্য তিনি দুষ্টের দমন শিষ্টের পালনের চেষ্টা করছেন। আবার অন্যদিকে ভারতীয় জনতা পার্টি তাকে বিভিন্ন জায়গা থেকে লোক নিতেই হবে সংগঠন, দল এবং প্রশাসন চালাতে। আর এই সুযোগটার অপেক্ষায় কিছু ভালো তোলামূল বসেছিল, তারা চাইছে কামিনী কাঞ্চন দিয়ে চলে আসছে। যেমন আপনারা জানেন যে কিছুদিন আগে এ রাজ্যের অর্থমন্ত্রী, তার আহ্বানে এটি বেসরকারি সংস্থা তসলিমা নাসরিনের উদ্দেশ্যে তিনি কি করেছিলেন, একটা নৈশভোজের আহ্বান দিয়েছিলেন। আপনাদের আরামবাগ টিভির শফিকুলের কথা নিশ্চয়ই মনে আছে। শফিকুল গত কয়েক বছর ধরে
যে সাংবাদিকতাটা করে গিয়েছে ক্রমাগত, একদিকে পুলিশের চোখ রাঙানি, তাকে জেলে যেতে হয়েছে, তার পরিবার হেনস্থা হয়েছে, তা সত্ত্বেও তাকে টলানো যায়নি। সেই শফিকুল আরামবাগ টিভিতে কিন্তু এই নিয়ে একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ এপিসোড করেছেন। আসলে আমরা যদি দেখি ডক্টর স্বপন দাশগুপ্তর মতো ব্যক্তিত্ব, যিনি অর্থমন্ত্রী, তার ভোজ সভায়, নৈশ সভায় এরা সব হাজির রয়েছে, তখন শঙ্কা তো জাগে। আসলে এটা শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন, যে বাজে তৃণমূল তাদের নেব না, তারা দাগি। অর্থাৎ কিছু মানুষকে এই মুহূর্তে জেলে পাঠাও, স্কেপগোট করো, কাঠগড়ায় দাঁড় করাও, পিঞ্চ হিটারের দরকার, এমনভাবে হিট করো যাতে সরকারে আসার পর, মনে আছে তো শ্রীলঙ্কার ম্যাচগুলো, সেখানে আমরা জয়সূরিয়াকে দেখতাম পিঞ্চ হিটার নেবেই 4-6 হাঁকাচ্ছেন। এই 4-6 হাঁকানোর জন্য তো বল দরকার হবে, সেই বলগুলো হচ্ছে এরা। আর কিছু তৃণমূলকে ভালো তৃণমূল করে দাও, করে ওদের দলে নিয়ে আসো। যে কেন নিয়ে আসবে দলে? নিয়ে এসে জানবে যে কোথা থেকে টাকা ওঠে। কিন্তু অগ্নিমিত্রা পল বলছেন না, তৃণমূলের নাকি এসব এই দলে চলে না। তাহলে কোন দিকে আমরা এগিয়ে যাচ্ছি? আমি বলবো যে মানুষ অনেক অনেক আশা নিয়ে এবার এই পরিবর্তনটা ঘটিয়েছে। এই পরিবর্তন 2011-এ যে আশা নিয়ে পরিবর্তন ঘটিয়েছিল তার কাছাকাছি হলেও এর একটা বিশেষ দোতনা আছে। 2011 সালে অন্তত এই ভয়টা ছিল না পশ্চিমবাংলা বাংলাদেশ হয়ে যাবে। গত 15 বছরে তৃণমূল কংগ্রেস, অনেকে বলছে পশ্চিম বাংলাটায় যদি আবার ফিরে আসতো এই তৃণমূল কংগ্রেস, তাহলে বাংলাদেশ হয়ে যেত। এটা যেমন একটা ইস্যু, তার থেকেও গুরুত্বপূর্ণ ইস্যু বিভিন্ন জায়গায় দুর্নীতি। এই দুর্নীতির চক্রগুলোকে ভাঙা, যারা যারা দুর্নীতি করেছেন মানুষ দেখতে চান তাদের পরিণতি। যে বেকার ছেলেটি বা যে ছাত্রটি অনেক কষ্ট করে মেসির খেলা দেখার জন্য, মেসিকে দেখার জন্য সল্টলেক স্টেডিয়ামে বহুমূল্য ব্যয় করে টিকিট কেটে যুব ভারতী ক্রীড়াঙ্গনে গিয়েছিল, তারা দেখতে চায় তাদের আনন্দ মাটি করে দিয়েছে যারা, তাদের যোগ্য শাস্তি হোক। এই সরকার এখনো সেটা পারেনি, এ বিষয়ে কোনো সংশয় নেই। ক্রমশ ঢুকতে শুরু করেছে। এদের অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে শিল্প সাহিত্যে। দেখুন না কি হচ্ছে। সেই পুরনো যারা, তাদের নিয়ে আসা হচ্ছে, যারা অনুপ্রাণিত ছিল। আর কিছুদিন বাদে হয়তো অনুপ্রাণিত সাংবাদিকরা আবার শাসন করবে বাংলা সংবাদ জগৎ। কেন? তাহলে কি ডিএনএটা এক থেকে গিয়েছে? আমরা কি তাহলে পাল্টাতে পারলাম না? আমরা পেলাম নাকি একটা শাসক, যেই শাসকদের মুখ শুভেন্দু অধিকারী, তিনি পারবেন তো লড়াই করতে? শ্রমিক ভট্টাচার্য বারবার যে কথাগুলো বলছেন, তারা পারবেন তো রাখতে? দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার বুঝিয়ে দিই, এই ওয়ার্ল্ড কাপে আমরা কি শিক্ষা পেলাম? এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম রোনাল্ডো, মেসির মতো বড় বড় তারকারা শুধুমাত্র গোটা দলটা ঠিক খেললো না বলে তারা বিশ্বকাপ জয়ের দোরগোড়াতে এসেও ফিরে যেতে হলো। রোনাল্ডোর তো জীবনের স্বপ্নটাই অধরা হয়ে গেল। আসলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ওইদিকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তারা তো তাদের মতো করে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু গোটা দলটা যদি, অর্থাৎ টিমটা যদি ঠিক না হয়, তাহলে দৌড়াতে পারবে তো? এই প্রশ্নটা থেকেই গেল।